আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আমি ডক্টর জুবাইদা আফরোজা। আমি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছি বিএসএমএমইউ তে, ডার্মাটোলজি অ্যান্ড ভেনোরোলজিতে। আজকে আমি মূলত ফাইনাল প্রফকে সামনে রেখে ফিফথ ইয়ার এমবিবিএস স্টুডেন্টদের জন্য ভেনোরোলজির আমার আপাতত কার শেষ টপিকস হিসেবে জেনিটাল হার্পিস এবং ওয়ার্ট সম্পর্কে কিছু কথাবার্তা আজকে বলবো। আমরা এর আগে গনোরিয়া সম্পর্কে কিছু কথাবার্তা বলেছি এবং সিফিলিস সম্পর্কে কিছু কথাবার্তা বলেছি। তো গনোরিয়া এবং সিফিলিসের তুলনায় জেনিটাল হার্পিস এবং জেনিটাল ওয়ার্ট একটু লেস ইম্পর্টেন্ট হলেও জেনিটাল হার্পিস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন শর্ট নোট হিসেবে আসে পরীক্ষাতে। তো ঠিক আছে, আমরা তাহলে সেশনে চলে যাচ্ছি। যে আমরা প্রথমে জেনিটাল হার্পিসটা দেখবো। আচ্ছা, জেনিটাল হার্পিস আমরা যেভাবে অন্যান্য ডিজিজ গুলো শুরু করেছি সেভাবেই জেনিটাল হার্পিসেরও একটা ডেফিনেশন দিয়ে আমরা ডিজিজটা শুরু করব। এর আগে আমরা গনোরিয়া এবং সিফিলিস যেটা দেখেছিলাম সেখানে ওগুলো ছিল ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা এক ধরনের এসটিডি যেটা হলো ভাইরাল। তাহলে কি হলো, এটা ডেফিনেশন হিসেবে আমরা যদি বলি, ইট ইজ এ টাইপ অফ ভাইরাল ইনফেকশন হুইচ ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড কজড বাই হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2। এখানে আসলে মেইনলি কথাটা বললে ভালো হয়, কারণ হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 ছাড়াও হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 দিয়েও জেনিটাল হার্পিস হতে পারে, যদিও হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2টাই হলো মূল কারণ। অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই পেইনফুল গ্রুপড ব্লিস্টার অন ইরাইডেমাটাস বেস। এই কথাটা আপনাদেরকে সুন্দর মতো এই লাইনটুকু মনে রাখতে হবে। পেইনফুল গ্রুপড ব্লিস্টার মানে এমন একটা মানে ছোট ছোট ব্লিস্টারের একটা গ্রুপ হবে যেটা খুবই পেইনফুল হবে এবং যেটার সারাউন্ডিং স্কিনটা, যে বেজের উপরে যে ব্লিস্টার গুলো উঠবে সেগুলো, সেই বেজটা কিন্তু ইরাইডেমাটাস বা লাল রঙের হবে। এপিডেমোলজি এটা বোথ সেক্সেই হতে পারে এবং মেলে এটা স্লাইটলি হায়ার অ্যান্ড সেক্সুয়ালি অ্যাক্টিভ ইন্ডিভিজুয়ালদের হবে। ট্রান্সমিশন সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড পজিটিভ অর্গানিজম, যেটা আমি বললাম যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 এবং 1 দুটো দিয়ে এটা হতে পারে। 80% কেসই ভাইরাস টাইপ 2 দিয়ে হবে, 20% ক্ষেত্রে টাইপ 1। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন হার্পিসের একটা পেশেন্ট আপনার কাছে আসবে তখন কিন্তু অনেকেই বলবে যে আমার এটা বারবার রিকারেন্ট হচ্ছে। যদি রিকারেন্টের হিস্ট্রি থাকে, মানে 6 টাইম অর মোর চান্স অফ রিকারেন্স হচ্ছে আপনার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 এর ক্ষেত্রে। আর যেটা টাইপ 2 সেটা সাধারণত রিকারেন্সটা কম হয়। ইনকিউবেশন পিরিয়ড এটার খুবই শর্ট, 5 থেকে 7 দিন। মনে রাখার সুবিধার জন্য 1 সপ্তাহ মনে রাখবেন। এখন আমরা আগে একটা ছবি দেখে নেই। এটা হলো একটা জেনিটাল হার্পিস। আহ আমি ইকো শুনতে পাচ্ছি, আপনাদের কি কারো শুনতে কোনো অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হলে জানাবেন। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই পেনিসের যে রুট অফ পেনিস, এখানে একটা গ্রুপড ব্লিস্টার দেখা যাচ্ছে ইরাইদেমাটাস বেজের উপরে, ঠিক যেমনটা আমরা ডেফিনেশনে বলেছিলাম। তাহলে সাইট কোথায় কোথায় ইনভলভ করবে জেনিটাল হার্পিস? জেনিটাল সাইট গুলোই আগে, জেনিটাল হার্পিস জেনিটাল সাইটে ইফেক্ট করবে। তাহলে আমরা যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে মেলে লিখবো পেনিস, গ্লান্স পেনিস, ফিমেলে সার্ভিক্স, ভালভা, পেরিনিয়াম, ভ্যাজাইনা, তারপরে ইন্ট্রা ইউরেথ্রালও হতে পারে। আর মেল হ্যাভিং সেক্স উইথ মেল এ ধরনের কেসে রেকটাম এবং বাটক। ক্লিনিক্যাল ফিচার, প্রথম ডেফিনেশনে যে লাইনটা আমরা বলেছিলাম সেটা আমরা প্রথমে বলবো যে সিমেট্রিক বাইল্যাটারালি সিমেট্রিক্যাল টেন্ডার ক্লাসিক্যাল গ্রুপ ব্লিস্টার অন ইরাইডেমাটাস বেস ফিল্ড উইথ ক্লিয়ার ফ্লুইড। এই ব্লিস্টার গুলোর ভিতরে যে ফ্লুইড গুলো থাকে প্রাথমিক অবস্থায় এটা ক্লিয়ার থাকে। এরপরে কি হবে, এই ভেসিকল গুলো ভেঙে যাবে, তারপর এগুলো কোয়ালিস করে একটা পেইনফুল ইরোশন তৈরি করবে। সাথে সাথে এই দুটো হলো মেইন ফিচার। অ্যাসোসিয়েটেড ফিচার আর কি কি থাকতে পারে? বার্নিং, ইচিং, টিংলিং, পেইন, ডিজিউরিয়া, এগুলো থাকবে। আর সাথে ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনাল বা সার্ভাইকাল ইউরেথ্রাল ডিসচার্জ থাকতে পারে এবং ইঙ্গুইনাল লিম্ফ্যাডিনোপ্যাথি, এখানে বাইল্যাটারাল টেন্ডার। আমরা কিন্তু সিফিলিসের ক্ষেত্রে যখন পড়েছিলাম, জাস্ট একটু রিক্যাপিচুলেট করার জন্য বলছি, ওখানে কিন্তু পেইনলেস ছিল বাইল্যাটারাল লিঙ্গুইনাল লিম্ফ্যাডিনোপ্যাথি, বাট পেইনলেস, এখানে এটা টেন্ডার। এক্সটেন্সিভ লেশন যদি হয়, মানে আপনার ওই ইরোশনটা যদি একটু বড় হয়, এক্সটেন্সিভ হয়, সেখানে ভেসিকল, পাস্টিউল এগুলোও থাকে, সেখানে এই ইরোশনটা ভালো হতে কিন্তু মোটামুটি 2 সপ্তাহ মতো সময় লেগে যাবে। অ্যান্ড রিকারেন্ট কেস কিন্তু সেম অ্যানাটমিক রিজনে আবার রিকারেন্স হতে পারে, যে আগেও পেনিসের উপরে হয়েছিল আবারও ওই একই অ্যানাটমিক্যাল সাইটে আবার রিকারেন্স হতে পারে।
একটু ছোট্ট করে প্যাথোজেনেসিসটা দেখে নিব। যদি শর্ট নোট হিসেবে জেনিটাল হার্পিস আসে তাহলে প্যাথোজেনেসিসটা আপনাদেরকে জাস্ট এই 2-3 লাইনের মধ্যে একটু লিখতে হবে। তাহলে এখানে প্যাথোজেনেসিসটা হচ্ছে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। তাহলে অ্যান্টিজেন যেটা হার্পিসের ভাইরাসের অ্যান্টিজেন সেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন করবে, যেটি কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেশনের মাধ্যমে সেল ডিস্ট্রাকশন করবে, যার আলটিমেট রেজাল্ট হবে ইন্ট্রা এপিডার্মাল বুলা। বুলাই কিন্তু অ্যাকচুয়ালি ব্লিস্টার, মানে বুলা আর ব্লিস্টারের মধ্যে কিন্তু শুধু ডায়ামিটারের পার্থক্য। যদি 1 সেন্টিমিটারের কম হয় তখন ব্লিস্টার বলা হয়, আর যখন একটু বড় হয় তখন সেটাকে বুলা বলা হয়। কমপ্লিকেশন হিসেবে আসতে পারে প্রক্টাইটিস, এন্ডোমেট্রাইটিস, সালফিনজাইটিস। আর ডিডি হচ্ছে আপনার যে কোনো জেনিটাল, মানে যে কোনো এসটিডি ডিডি, আদার এসটিডি গুলো লিখে দিলেই হবে। তাহলে শ্যাঙ্ক্রয়েড, লিম্ফোগ্রানুলোমা ভেনেরাম, গ্রানুলোমা ইঙ্গুইনালি অ্যান্ড সিফিলিস। তাহলে আমরা এখন পর্যন্ত জেনিটাল আলসার হার্পিসের একটা ডেফিনেশন পড়লাম, ক্লিনিক্যাল ফিচার দেখলাম, কোন কোন সাইটে ইনভলভ করতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, ডিডি কি হতে পারে, এই পর্যন্ত আমরা একটা ধারণা নিলাম। এবার আমরা চলে আসবো ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশন অন্যান্য এসটিডির মতোই রুটিন ইনভেস্টিগেশন গুলো সব একই রকম হবে। এখানে শুধু 3টে ইনভেস্টিগেশন যোগ হবে। আগেও আমরা বলেছি যে ভিডিআরএল, এইচআইভি সেরোলজি এন্ড টিপিএইচ এগুলো হলো রুটিনের সাথে যোগ হবে। আর স্পেসিফিক ইনভেস্টিগেশন গুলো প্রত্যেকটা এসটিডির জন্য একটু আলাদা আলাদা। এখানে যেমন স্পেসিফিক ইনভেস্টিগেশন কিন্তু জ্যাঙ্ক স্মিয়ার এক্সামিনেশন, এটার আপনার হচ্ছে যে ফ্লুইডটা থাকে ব্লিস্টারের ভিতরে, ওই ফ্লুইডটা নিয়ে স্মেয়ার করে সেটা এক্সামিনেশন করা হয়। এটা একটা বেডসাইড টেস্ট, জ্যাঙ্ক স্মিয়ার এক্সামিনেশন, এবং স্টেইন করা হয় জিমসা স্টেইন দিয়ে। যখন আমরা এটাকে স্টেইন করব তখন আমরা ওই ফ্লুইডের মধ্যে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখতে পাবো। এটাই হলো হলমার্ক, মানে এটা দেখে আমরা জেনিটাল হার্পিস কিন্তু শনাক্ত করে ফেলতে পারবো। এছাড়া আর কি কি করা যায়? ডাইরেক্ট ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেস্ট, ভাইরাল কালচার, পিসিআর, এলাইজা, ওয়েস্টার্ন ব্লট এবং স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি। তাহলে জেনিটাল হার্পিসের ম্যানেজমেন্টে এখন আমরা চলে যাব। জেনিটাল হার্পিসের ম্যানেজমেন্ট কিভাবে করা হবে, একইভাবে জেনারেল এবং স্পেসিফিক আমরা অন্যান্য ডিজিজের মতো বিভাগে ভাগ করে নিব। এবং এখানে জেনারেলের মধ্যে আমরা রিঅ্যাসিওরেন্স, কাউন্সিলিং, এক্সপ্লানেশন, ইউজ অফ কন্ডোম, সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স ডিউরিং অ্যাক্টিভ ইনফেকশন, এগুলো সবই বলবো। পাশাপাশি প্রপার হাইজিন মেনটেন করতে বলতে হবে এবং ট্রিটমেন্ট অফ দ্য সেক্সুয়াল পার্টনার। এখন আমরা চলে আসি স্পেসিফিক ট্রিটমেন্টে। হার্পিস প্রোজেনিটালিসের যে রিটেন কোশ্চেনটা আসে, এটা দুইভাবে আমি আসতে দেখেছি প্রিভিয়াস কোশ্চেন স্টাডি করে। তার মধ্যে কিন্তু শুধু ট্রিটমেন্ট আলাদাভাবে আসতে দেখেছি। অর্থাৎ শুধু হার্পিস জেনিটাল হার্পিসের ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, এটা আপনার আলাদাভাবে একটা শর্ট নোট আসতে পারে। এজন্য আমি এটা প্রত্যেকটা ভাগ ভাগ করে একটু দেখানোর চেষ্টা করেছি। অথবা হার্পিস প্রোজেনিটালিস এমনি একটা শর্ট নোট আসতে পারে, সেক্ষেত্রে আপনার এত ডোজ ডিউরেশন হয়তো পুরোটা উল্লেখ না করলেও চলবে, আপনি শুধু অ্যাসাইক্লোভিরের ডোজ ডিউরেশন উল্লেখ করলেন। আর যখন শুধু স্পেসিফিক ট্রিটমেন্ট হিসেবে আপনার আসবে তখন কিন্তু আপনাকে সবকিছুই লিখতে হবে। তো এটার ইনিশিয়াল ইনফেকশন অর্থাৎ প্রাইমারি ইনফেকশন যখন হবে, একটা ইনিশিয়াল ইনফেকশন যখন হবে, তখন আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট অফ চয়েস থাকবে অ্যাসাইক্লোভির। এছাড়া আর যে দুটো ড্রাগ আমরা ইউজ করি সেটা হলো ভ্যালঅ্যাসাইক্লোভির আর ফ্যামসাইক্লোভির। তো অ্যাসাইক্লোভির যখন আমরা দিব তখন এটা দুই ভাবে দেওয়া যেতে পারে। 400 মিলিগ্রামের ট্যাবলেট 3 বেলা 7 দিন এভাবে দিতে পারেন, অথবা 200 মিলিগ্রামের ট্যাবলেট 5 টাইমস ডেইলি 7 দিন এভাবেও দিতে পারেন। আর ভ্যালাসাইক্লোভির যেটা সেটা হচ্ছে 500 মিলিগ্রাম বিডি হিসেবে দিবেন, এটাও 7 দিন, এবং ফ্যামসাইক্লোভির 250 এটা 3 টাইমস ডেইলি, এটাও 7 দিন। অর্থাৎ ইনিশিয়াল ট্রিটমেন্টটা আমাদের 3টা ড্রাগ দিয়ে আমরা করতে পারি, অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির এন্ড ফ্যামসাইক্লোভির। ডিউরেশন হচ্ছে 7 দিন। শুধু ডোজ গুলো আমাদের একটু দেখে মুখস্থ করে ফেলতে হবে। অ্যাসাইক্লোভির আবার দুই ভাবে দেওয়া যেতে পারে, 200 করেও দিতে পারেন, 400 করেও দিতে পারেন। এখন আসুন রিকারেন্ট কেসে। আমরা একদম ফার্স্ট স্লাইডে বলেছিলাম যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 দিয়ে যদি আপনার ইনফেকশন হয় সেক্ষেত্রে 6 টাইম মোর রিকারেন্ট রেট। তো অর্থাৎ যদি আপনার রিকারেন্স নিয়ে আসে যে আগেও হয়েছে আবার নতুন করে একই জায়গাতে আবার হয়েছে, এরকম রিকারেন্স কেসের ক্ষেত্রে আপনি দিবেন অ্যাসাইক্লোভির 400 মিলিগ্রাম টিডিএস 5 ডেজ। ডিউরেশনটা কিন্তু 7 দিনের জায়গায় 5 দিন হবে আর ডোজটা একই থাকবে। অথবা ওই একইভাবে 200 মিলিগ্রাম 5 টাইমস ডেইলিও 5 ডেজ আপনি দিতে পারবেন।
আর ফ্যামসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির এগুলো আপনি আগের মতোই 500 এবং 250 মিলিগ্রাম ডেইলি বিডি ডোজে দিবেন এবং ডিউরেশনটা হবে 5 ডেজ। যদি পেশেন্টের এইচআইভি থাকে সেক্ষেত্রে অ্যাসাইক্লোভির আপনাকে ট্রিটমেন্ট অফ চয়েস হিসেবে রাখতে হবে। এক্ষেত্রে আমি ডোজ ডিউরেশন উল্লেখ করিনি, কারণ এখানে আপনার লং টাইম দিতে হয় এবং এখানে অনেক সময় ডিউরেশনটা 1 বছর পর্যন্তও হতে পারে। আপনি শুধু এখানে অ্যাসাইক্লোভির লিখে রাখলেই হবে। আর ট্রিটমেন্ট অফ পার্টনার যেটা, এটা সব ক্ষেত্রে রিকারেন্সের পেশেন্ট আসুক আর ইনিশিয়াল পেশেন্ট আসুক, আমরা পার্টনারের ট্রিটমেন্টটা কিন্তু সাধারণত ভ্যালসাইক্লোভির দিয়েই করি। তাহলে ভ্যালসাইক্লোভিরটা আমরা 500 মিলিগ্রাম পার ডে হিসেবে এখানেও 5 ডে দিব। ইন্টারমিটেন্ট ডোজ একটা আছে, এটা হলো যাদের রিকারেন্স থাকে তারা অনেক সময় মানে বারবার হওয়ার কারণে তারা দেখা যায় যে ভেসিক্যাল ইরাপশনের আগেই টিংলিং নামলিং সেন্সেশনটা হলেই তারা বুঝতে পারে যে তাদের আবার ভেসিক্যাল ইরাপশন হতে পারে। তো এরকম পেশেন্টদের ক্ষেত্রে আপনি তখন ইন্টারমিটেন্ট ডোজ হিসেবে অ্যাসাইক্লোভির 400 মিলিগ্রাম টিডিএস এ 5 ডে দিয়ে দিতে পারেন। আর ক্রনিক সাপ্রেসিভ থেরাপি হচ্ছে আপনি সবভাবেই চেষ্টা করছেন, তারপরেও পেশেন্টের বারবার রিকারেন্স হচ্ছে, 6 বার বা 6 বারের বেশি বছরে হচ্ছে, একটা বছরে 6 বারের বেশি, মানে তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমাকে এখন ক্রনিক সাপ্রেসিভ ডোজে চলে যেতে হবে। সেখানে তখন আপনি অ্যাসাইক্লোভির দিবেন 400 মিলিগ্রাম বিডি করে, একদম পুরো বছর, ইয়ার্স টুগেদার, মানে পার্টনার সহ। এবং সেক্ষেত্রে আপনার অ্যাসাইক্লোভির যখন বন্ধ করবেন তার আগে আপনাকে ওই জ্যাঙ্কস মেয়ার বা কোনো আপনার অ্যালাইজা করে দেখে তারপরে বন্ধ করতে হবে, মানে আপনার একটা কোনো একটা ইনভেস্টিগেশন দিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনি বন্ধ করবেন অ্যাসাইক্লোভির। এটা হলো ক্রনিক সাপ্রেসিভ থেরাপি। তো মূলত আসল থেরাপিটা হলো ইনিশিয়াল ইনফেকশনের থেরাপি। আমাদের কাছে যখন আসবে আমরা অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির বা ফ্যামসাইক্লোভির দিয়েই ট্রিটমেন্টটা করব। রিকারেন্স আসলে অ্যাসাইক্লোভির দিয়ে ট্রিটমেন্ট করব, আর পার্টনার আসলে পার্টনারকে ভ্যালসাইক্লোভির দিয়ে ট্রিটমেন্ট করব। বাকি এগুলো আপনার হচ্ছে রিটেনের লেখার জন্য, এগুলো আপনারা একটু দেখে রাখবেন। এখন প্রেগনেন্সিতে ম্যানেজমেন্ট এটা আলাদাভাবে কোনো প্রশ্ন না, কিন্তু যখন ট্রিটমেন্ট আসবে তখন ট্রিটমেন্টের সাথে প্রেগনেন্সি ম্যানেজমেন্টটাও আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানে হলো যে আপনার প্রেগনেন্ট লেডি যার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে সে কখনো এফেক্টেড হয়নি, কিন্তু তার পার্টনারের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন আছে, সেক্ষেত্রে তাকে প্রেগনেন্সিতে কন্ডোম ইউজ করতে, মানে পার্টনারকে কন্ডোম ইউজ করতে হবে। আর জেনিটাল হার্পিস যদি ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টারে পেশেন্টের হয়েই যায়, প্রেগনেন্ট পেশেন্ট যদি ফার্স্ট আর সেকেন্ড ট্রাইমেস্টার জেনিটাল হার্পিস দিয়ে ইনফেক্টেড হয়ে যায়, তখন কিন্তু তাকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে অ্যাসাইক্লোভির দিয়ে, ওই ইনিশিয়াল ডোজে আমরা যেভাবে করেছি সেভাবে। আর থার্ড ট্রাইমেস্টারে যদি ইনফেকশন হয়, এটা আমাদের মনে রাখতে হবে যে তখন কিন্তু লাইফ থ্রেটেনিং হেমাটোজেনাস ডেসিমিনেশন হতে পারে, সেখানেও ট্রিটমেন্টটা অ্যাসাইক্লোভির দিয়েই হবে। আর এ ধরনের কেস হলে সাধারণত ডেলিভারির ক্ষেত্রে একটা কথা আসে যে নর্মাল ডেলিভারি হবে, ভ্যাজাইনাল ডেলিভারি না সিজারিয়ান সেকশন। তো এখানে বলা হচ্ছে যে ভ্যাজাইনাল ডেলিভারি কিন্তু রুটিনলি করা যেতে পারে যদি পেশেন্ট সিমটমলেস থাকে। আর নিওন্যাটালে হারপিস ভ্যাজাইনাল ট্রান্সমিশনটা কিন্তু খুবই লো, মানে ভ্যাজাইনা দিয়ে ট্রান্সমিশন হয়ে নিওন্যাটা হারপিস হবে, এই রেটটা লো, কাজে ভ্যাজাইনাল ডেলিভারি পসিবল। কিন্তু কখন আমরা সিজারিয়ান সেকশনের কথা বলবো, যদি প্রেগনেন্ট লেডি 34 সপ্তাহের পরে গিয়ে আপনার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, সেক্ষেত্রে ওই সময় ভাইরাল শেডিং এর পরিমাণটা অনেক হাই থাকে। তো তখন আমাদের রিকমেন্ডেশন থাকবে যে সিজারিয়ান সেকশন করলে এটা ভালো। আমরা হারপিসের শেষের দিকে চলে এসেছি, তো ছোট একটা মানে আপনাদের জন্য জিনিসটাকে আমি একটু ছোট করে গুছিয়ে নিয়ে এসেছি। তো প্রিভেনশনটা হলো যে ইউজ অফ কন্ডম, অ্যাভয়েড সেক্স ডিউরিং অ্যাক্টিভ ইনফেকশন এবং ট্রিটমেন্ট অফ দ্য পার্টনার। আমরা শুরু করেছিলাম একটা জেনিটাল হারপিসের ছবি দিয়ে, শেষও করছি আরেকটা জেনিটাল হারপিসের ছবি দিয়ে। ওটা ছিল আপনার রুটে আমরা একটা গ্রুপড ভেসিকল দেখিয়েছি। এখানেও দেখেন এটা কিন্তু আপনার পেনিসের মাথাতে, মানে গ্লান্স পেনিসের কাছে কিছু ব্লিস্টার কিন্তু দেখা যাচ্ছে। তো এই হলো আমাদের জেনিটাল হারপিস সম্পর্কে কিছু কথাবার্তা। এখন আমরা যাব একটু জেনিটাল ওয়ার্টে। জেনিটাল ওয়ার্টটা কি দিয়ে হয়? জেনিটাল ওয়ার্ট হয় একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটা ভাইরাস দিয়ে। তাহলে এটা ভেরি কমন আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনটা, এবং এটা বিভিন্ন ধরনের ওয়ার্ট করতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটা ডিএনএ ভাইরাস হুইচ কজেস ওয়ার্ট ইন হিউম্যান।
ওয়ার্ড তো শুধু জেনিটাল ওয়ার্ড হয় না, আরো অনেক ধরনের ওয়ার্ড হয়। সেখানে এই জন্য আমরা কিছু ওয়ার্ডের নাম দিয়ে দিয়েছি, টাইপস অফ ওয়ার্ড। যেমন কমন ওয়ার্ড আমাদের বডির যে কোনো জায়গাতে হতে পারে, হাতে হতে পারে, তারপরে পায়ের তালুতে হতে পারে। তারপরে পিগমেন্টেড ওয়ার্ড, ফ্ল্যাট ওয়ার্ড, শুধু আপনার কালার চেঞ্জ এরকম কিছু ওয়ার্ডও আছে যেগুলো ফ্ল্যাট। প্লান্টার ওয়ার্ড, পায়ের তালুতে যেগুলো হয়। কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা এন্ড বায়োনয়েড প্যাপুলোসিস, এই দুইটা হলো আমাদের জেনিটাল ওয়ার্ড। জেনিটাল ওয়ার্ডের দুটো নাম এখানে। তাহলে এটা হলো জেনিটাল ওয়ার্ড। এছাড়া ল্যারিঞ্জিয়াল প্যাপিলোমা হতে পারে, এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরিসিফর্মিস হতে পারে। এগুলো হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের দ্বারা তৈরি কিছু ওয়ার্ডের নাম। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা তৈরি এই কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা বা বায়োনয়েড প্যাপিলোসিস বা আরেক নাম যেটা জেনিটাল ওয়ার্ড, আমরা এখন একটু সেখানে চলে যাই। তাহলে জেনিটাল ওয়ার্ড, ইট ইজ এ কমন এসটিডি কজড বাই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটার ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে 3 সপ্তাহ থেকে 8 মাস, এবং এপিডেমোলজি হচ্ছে সেক্সুয়ালি অ্যাক্টিভ ইয়াং অ্যাডাল্ট। ইটিওলজি, এখানে আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটাকে দুই ভাগে ভাগ করে থাকি, হাই রিস্ক অঙ্কোজেনিক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আর লো রিস্ক আর বিনাইন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হাই রিস্ক যেটা, সেটা হলো 16 আর 18, এছাড়া 31, 33 এবং 35, এই স্ট্রেন গুলো হলো হাই রিস্ক বা অঙ্কোজেনিক। আর লো রিস্ক বা বিনাইন হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 and 11। এটা আপনাদের ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে যে হাই রিস্কের স্ট্রেন গুলো কি কি আর লো রিস্ক কি কি। এখন এটা একটা রিটেনের প্রশ্ন যে আপনার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের রিস্ক ফ্যাক্টর বা জেনিটাল ওয়ার্টের রিস্ক ফ্যাক্টর কি। জেনিটাল ওয়ার্টের রিস্ক ফ্যাক্টর মেলের জন্য আনসার্কামস্ক্রাইবড মেল, এটা হলো প্রথম একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া সেক্স বিফোর এজ 17, মোর দ্যান 6 সেক্সুয়াল পার্টনার, সেক্স উইথ প্রফেশনাল সেক্স ওয়ার্কার, স্মোকিং, এন্ড ফিমেলের ক্ষেত্রে আনপ্রোটেক্টেড ভ্যাজাইনাল ইন্টারকোর্স, আদারের মধ্যে ইমিউনোকম্প্রেসড পার্সন এন্ড ইমিউনোকম্প্রোমাইজড পার্সন এন্ড ইনফেকশন উইথ আদার এসটিআই। প্যাথোজেনেসিসটা এখানেও আমরা ছোট্ট করে একটা কথা শুধু জেনে রাখবো, সেটা হলো যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা তো একটা ভাইরাস, তাহলে এটা আমাদের বডির ভিতরে সেলের নিউক্লিয়াসের ভিতরে গিয়ে ডরম্যান্ট স্টেজে, মানে চুপচাপ নিষ্ক্রিয়ভাবে বসে থাকতে পারে, এবং অনেকদিন পরে গিয়ে এটা রেপ্লিকেট করে, বিনাইনের ক্ষেত্রে এটা রেপ্লিকেট করতে পারে। বিনাইনের ক্ষেত্রে এটা কি করবে, বিনাইন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এক্সিস্ট অ্যাজ প্লাজমিড ইন সেল সাইটোপ্লাজম। আর ম্যালিগন্যান্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেগুলো, যেমন 16, 18, 31, 33, এরা হলো P53 জিনকে ইনঅ্যাক্টিভেট করে ক্যান্সার তৈরি করবে। ক্লিনিক্যাল ফিচার হলো জেনিটাল ওয়ার্ড মানে ওয়ার্ড তৈরি করবে ভেরুকাস লেশন, যেগুলোকে আমরা তিনটা নামে ডাকি, কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা, বায়োনয়েড প্যাপিলোসিস এন্ড জায়ান্ট কন্ডাইলোমা অ্যাকুইমিনাটাম। এই যে এই আপনার হচ্ছে বাম দিকের যে ছবিটা, এগুলো হলো কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা, বা ডান দিকের ছবিগুলো হলো জেনিটাল ওয়ার্ড, এগুলো সবই কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা। তাহলে দেখেন কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা গুলো দেখতে কেমন, একটু লোবিউলেটেড টাইপের। এগুলো সবই আসলে ওয়ার্ড, আপনার কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা, বায়োনয়েড প্যাপিলোসিস, কোনোটা একটু লোবিউলেটেড, কোনোটা একটু ফ্ল্যাট। এই কারণে নামের তারতম্যের জন্য আমরা এগুলোকে কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা নামে ডাকি, কোনোটাকে বায়োনয়েড প্যাপিলোসিস বলি। অ্যাজ এ হোল আপনারা যদি জেনিটাল ওয়ার্ড বলেন, যদি একটা শর্ট কেস হিসেবে এরকম একটা কেস চলে আসে, আপনি জেনিটাল ওয়ার্ড বলেন, দ্যাট ইজ কারেক্ট। এখানে আপনার কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা, বায়োনয়েড প্যাপিলোসিস, জায়ান্ট কন্ডাইলোমা অ্যাকুইমিনাটাম, এগুলো কোনটা কোন প্যাপিলোমা ভাইরাস দিয়ে বেশি হয় সেটা একটু দেখানো হয়েছে। যেমন কন্ডাইলোমা অ্যাকুইমিনাটা যেটা, এটা 6 এবং 11 দিয়ে বেশি হয়, অর্থাৎ এটা একটা বিনাইন কন্ডিশন, আপনি ট্রিটমেন্ট করলে এটা ভালো হয়ে যাবে। বায়োনয়েড প্যাপিলোসিস, এটা কিন্তু একটু ম্যালিগনেন্ট, মানে এটা কিন্তু কার্সিনোমার দিকে টার্নের একটা চান্স আছে, কারণ দেখেন এটা ইটিওলজিতে 16, 18 আছে। এটা কিন্তু পরবর্তীতে ফিমেলের ক্ষেত্রে সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া করতে পারে। আবার 31, 33, 35 সবগুলোই কিন্তু আপনার এখানে ম্যালিগনেন্ট স্ট্রেন। আর জায়ান্ট কন্ডাইলোমা, এটা আসলে কন্ডাইলোমারই একটা ভ্যারিয়েন্ট, এখানে হচ্ছে গ্রোথ অনেক বেশি থাকে, এবং দেখা যায় যে লিম্ফ নোড গুলোতে মেটাস্টেসিস থাকে। একটা জেনিটাল ওয়ার্ডের ডিডি যখন আপনাকে বলতে হবে, তখন আপনি সিফিলিসে আমরা কিন্তু কন্ডাইলোমা লাটা নামে একটা টার্ম পড়ে এসেছিলাম, সেকেন্ডারি সিফিলিসের একটা ফিচার, মিউকাস মেমব্রেন ফিচার ছিল, সেটা কিন্তু ছিল ওই ময়েস্ট ভালভাল এরিয়াতে কিছু গ্রোথ ছিল। তো সেটা এখানেও জেনিটাল ওয়ার্টের ডিডি হিসেবে আসবে, কন্ডাইলোমা লাটা। এছাড়া মলাস্কাম কন্টাজিওসাম আরেকটা ভাইরাল ডিজিজ। এছাড়া স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং সেবোরিক কেরাটোসিস, এগুলো আপনি জেনিটাল ওয়ার্টের ডিডি হিসেবে বলতে পারবেন।
ইনভেস্টিগেশন আমি এখানে রুটিনের মধ্যে পুরোটা লিখিনি, ওই মানে টোটাল যেটা আমরা অন্যান্য এসটিডি তে দেখিয়েছি সেভাবেই রুটিন ইনভেস্টিগেশন সবগুলো আসবে। রুটিনের মধ্যে দুটো যোগ হবে, ভিজিআরএল আর এইচআইভি। আর স্পেসিফিক ইনভেস্টিগেশন এখানে একটা আছে, সেটা হলো অ্যাসিটো হোয়াইটেনিং সোকিং। এটাও একটা বেডসাইড ইনভেস্টিগেশন। আপনাকে কটন বলে 3 to 5% অ্যাসিটিক অ্যাসিড দিয়ে কটন বল সোক করে আপনি যখন এই কটন বলটা 10 মিনিটের জন্য ওয়ার্ডের উপরে চেপে রাখবেন, 10 মিনিটের জন্য ওখানে রাখবেন, তখন দেখা যাবে কি ওয়ার্ড গুলো টার্নস হোয়াইট। এটা হলো একটা আপনার আইডেন্টিফাইং পয়েন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বা জেনিটাল ওয়ার্ডের আইডেন্টিফাইং পয়েন্ট। তাহলে 1 নম্বরে আমাদের স্পেসিফিক ইনভেস্টিগেশন হলো অ্যাসিটো হোয়াইটেনিং সোকিং টেস্ট। 2 নম্বর হলো প্যাপিসমেয়ার, এছাড়া স্কিন বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, পিসিআর অ্যান্ড ইনসিটু হাইব্রিডাইজেশন। ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট, এটা ওই আমরা আগের স্লাইডে দেখে এসেছি, ওই কথাগুলোই এখানেও লিখতে হবে যে পার্টনারের সমস্যা আছে কিনা সেটা আপনার দেখতে হবে। পাশাপাশি আপনার সেক্সুয়াল অ্যাবস্টিনেন্স, জেনিটাল ওয়ার্ড থাকলে ট্রিটমেন্ট চলা অবস্থায় সেক্সুয়াল অ্যাবস্টিনেন্সে থাকতে হবে, প্রপার হাইজিন মেনটেন করতে হবে, ওই কথাগুলো এখানেও চলে আসবে। অ্যান্ড স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আছে হচ্ছে পোডোফাইলোটক্সিন 0.5% সলিউশন, যেটা আপনার প্রতিদিন দিনে 2 বার করে অ্যাপ্লিকেশন করতে হবে ফর 4 উইকস। এবং হচ্ছে এটার সাপ্তাহিক আপনাকে দিতে হবে হচ্ছে সপ্তাহে 3 দিন, তারপর আবার 4 দিন বন্ধ। এভাবে আপনার 4 সপ্তাহ এই সলিউশনটা ওয়ার্ডের উপরে ব্যবহার করলে ওয়ার্ডটা তখন কি হবে, পড়ে যাবে। অ্যান্ড ইমিকুইমোড ক্রিম, এটা বাংলাদেশে অ্যাভেলেবল। ইমিকুইমোড ক্রিমটাও আপনাকে ঠিক ওভাবেই ওই শুধুমাত্র ওয়ার্ডের উপরে ব্যবহার করতে হবে এবং 3 টাইমস উইকলি এবং 16 সপ্তাহ পর্যন্ত মোটামুটি ডিউরেশন, মানে এখানেও আপনার ওয়ার্ডটা ঝরে পড়ে যাবে। এছাড়া ক্রায়োথেরাপি আছে, ইলেকট্রোফালগারেশন করে করা যায়। এছাড়া সার্জিক্যাল রিমুভালও করা যায়, কার্বন ডাই অক্সাইড লেজার ইউজ করা যায়, 5 ফ্লোরে ইউরাসিল দিয়েও চিকিৎসা করা যায়। আপনাদের এত ভিতরে যদি আপনার যে ডোজ ডিউরেশনটা মনে নাও থাকে কোনো সমস্যা নেই, শুধু আপনি স্পেসিফিক ট্রিটমেন্টের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, যেমন ইমিকুইমোড, ক্রায়োথেরাপি, ইলেকট্রোফালগারেশন, সার্জিক্যাল রিমুভাল, কার্বন ডাই অক্সাইড লেজার, এই নামগুলো আপনাদের জন্য জরুরি। প্রিভেনশন তো আপনার হচ্ছে ইউজ অফ কন্ডোম, প্রেগনেন্ট উইমেন উইথ ওয়ার্ড শুড বি অ্যাডভাইস ফর সিজারিয়ান সেকশন অ্যান্ড হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিনেশন। এখন বলা হচ্ছে যে রিকমেন্ডেড হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিনেশন হচ্ছে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি অনসেটের আগেই নিয়ে নিতে বলা হয়, এবং আপনার পাশ্চাত্য দেশগুলো যেগুলো সেখানে কিন্তু এটা এভাবেই প্র্যাকটিস হয়, এবং 11 থেকে 13 বছর বয়সেই তারা এই ইনজেকশনটা বা ভ্যাকসিনটা নিয়ে নেওয়া কোর্স শুরু করতে বলে, এবং এই কোর্সটা কিন্তু 3টা ইনজেকশনের একটা কোর্স। প্রগনোসিস হচ্ছে স্পন্টেনাস রিগ্রেশন হয়ে যায় 10 to 33% কেসে, আর রিকারেন্স কমন। ফলো আপ আমরা কিভাবে করব? ট্রিটমেন্টের পরে 3 মাস পরে একটা ফলো আপ করবো, কমপ্লিকেশন কোনো ডেভেলপ করছে কিনা সেটাও দেখতে হবে, কমপ্লিকেশন কি কি হতে পারে। যদি আপনার ওই 16, 18, 31, 33 এ ধরনের স্ট্রেন দিয়ে যদি হয়ে থাকে তাহলে তো স্কোয়ামাস সেল কার্সিনোমা, সার্ভাইকাল ডিসপ্লাসিয়া, এগুলো কমপ্লিকেশনও হতে পারে। এছাড়া কন্ডাইলোমা অ্যাকুমিনেটাম থেকে এটা জায়ান্ট কন্ডাইলোমা অ্যাকুমিনেটাম ফর্মেশন করতে পারে। আর ব্লিডিং হচ্ছে ব্লিডিং ফ্রম দ্য জেনিটাল ওয়ার্ড, এটাও হতে পারে। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকে জেনিটাল হার্পিস এবং জেনিটাল ওয়ার্ড সম্পর্কে কথাবার্তা। আশা করি আপনাদের 5th ইয়ারে এর চেয়ে বেশি জেনিটাল ওয়ার্ড এবং জেনিটাল হার্পিস সম্পর্কে রিটেনের জন্য লাগবে না। তো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি।